স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। এক মাস বন্ধ থাকার পর আগামী শনিবার চালু হচ্ছে মেট্রো রেল। তবে হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে ট্রেন থামবে না। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাকি 14টি স্টেশন থেকে যাত্রীরা ওঠানামা করতে পারবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাটডাউন কর্মসূচিতে গত 18 জুলাই মিরপুর 10 গোলচত্বরের পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মেট্রো রেলের লাইনটি ওই পুলিশ বক্সের উপর থাকায় বন্ধ করা হয় মেট্রো রেল চলাচল। এরপর কাজীপাড়া মেট্রো স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটে। বন্ধ হওয়ার পরপরই বিপাকে পড়ে মেট্রোতে চলাচলকারীরা। ভোগান্তির পাশাপাশি বেড়ে যায় যাতায়াতের সময়। বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষার পর গাদাগাদি করে উঠতে হচ্ছে যাত্রীদের। এখন বাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। বাসও যাত্রী অনেক বেশি থাকার কারণে সিট পাওয়া যাচ্ছে না, বাসও থামতেছে না। অফিসে যাচ্ছে, এটা হচ্ছে আপনার লেট হচ্ছে। মেট্রোটা থাকলে হচ্ছে সাধারণ মানুষের আমাদের অনেক উপকার হয়। কর্তৃপক্ষ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চালুর ঘোষণা দিয়েছে, তবে বন্ধ থাকবে কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন। দ্রুত সময়ে এই দুটি স্টেশনও চালু করার দাবি যাত্রীদের। যদি এটা চালু করে দেওয়া হয় তাহলে আমরা নিরিবিলি যাতায়াত করতে পারবো, আমাদের জন্য খুব একটা সুস্থ একটা ব্যাপার হবে। এটা এখন দ্রুত যদি চালু হয় খুব সুন্দর হবে, আমরাও স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবো। আমরা চাই যে অতি দ্রুত মেট্রো রেলটা চালু হোক এবং বাকি দুইটা স্টেশনও যেন মেরামত করে। হামলা ও ভাঙচুরের পর মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি মেরামত করে পুনরায় চালু করতে 1 বছরের মতো সময় লাগবে। তবে বিশেষজ্ঞরা বলছেন গুরুত্ব দিয়ে কাজ করলে 2-3 মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি চালু করা সম্ভব। উত্তরায় যে আমাদের ডিপো আছে সেখান থেকে কিন্তু এটা নিয়ন্ত্রিত করা হয় এবং কমিউনিকেশন সিস্টেম, সিগন্যাল সিস্টেম যেটা আমরা বলি, সেখানে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়নি। লোকাল যে দুটো স্টেশন কাজীপাড়া এবং মিরপুর 10 ভাঙচুর করা হয়েছে। তো যেহেতু চলমান প্রকল্প এবং কাস্টমাইজ ডিজাইন কিন্তু আমাদের হাতে আছে, যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে দুটো স্টেশনে, এটা সংস্কার কাজ করতে সর্বোচ্চ 2.5 মাস থেকে 3 মাসের বেশি সময় কিন্তু লাগার কথা না। আন্দোলনের সময় মেট্রো রেলের কোচ, লাইন ও সংকেত ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি। মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনের টিকিট বিক্রি ও যাত্রীদের ভাড়া আদায় সংক্রান্ত ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দ্রুতই ঠিক করা যাবে বলে দাবি বিশেষজ্ঞদের। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগদান করেছেন পুলিশ সদস্যরা। এর ফলে সোমবার দেশের মোট 639টি থানার মধ্যে 628টিতে কার্যক্রম চালু হয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের কাজ করার পরিবেশ না থাকায় বাকি 11টি থানায় কার্যক্রম শুরু হয়নি। পুলিশ সদর দপ্তর জানিয়েছে 2 থেকে 3 দিনের মধ্যে এইসব থানায় কার্যক্রম শুরু হবে। এদিকে 1 সপ্তাহ পর সেনাবাহিনীর সহযোগিতায় সিরাজগঞ্জের 12টি থানায় পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ সদস্যরা থানায় দায়িত্বে ফিরলেও আইনি কার্যক্রম এখনো পুরোদমে শুরু হয়নি। পুরোদমে আইনি কার্যক্রম শুরু হতে আরও একটু সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা। দর্শক, সিরাজগঞ্জের বিভিন্ন থানার কার্যক্রমের তথ্য জানবো, আমাদের সহকর্মী সিরাজুল ইসলাম রয়েছেন সেখানে। সিরাজগঞ্জের 12টি থানায় প্রাথমিকভাবে কি ধরনের কার্যক্রম শুরু হয়েছে সে বিষয়ে জানাবেন, এবং আরেকটি বিষয় জানতে চাই যে এনায়েতপুর থানায় অনেক পুলিশ সদস্য নিহত হয়েছিলেন, সেখানকার পরিস্থিতি কি? হ্যাঁ নাদিরা, আপনাকে ধন্যবাদ। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে কিন্তু অস্বস্তিশীল পরিস্থিতি বিরাজের পর কিন্তু সিরাজগঞ্জের যে 12টি থানা রয়েছে সে 12টি থানার কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। এর আগে কিন্তু গত কয়েকদিন যাবত আমরা দেখতেছি যে র্যাব এবং সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় বিভিন্ন থানায় কিন্তু যারা পুলিশ বাহিনীর কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু ফিরতে শুরু করেছে এবং তারা কিন্তু আইনি কার্যক্রম কিন্তু শুরু করেছে। তো আইনি কার্যক্রম এখনও পুরোদমে শুরু হয়নি, আরও একটু সময় লাগতে পারে বলে থানার যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। তো আমি এখন রয়েছি সিরাজগঞ্জের যে সদর পুলিশ স্টেশন, সেখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু ধীরে ধীরে যারা আসলে এই সেবা প্রার্থীরা রয়েছে তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং থানার যে কার্যক্রম সে কার্যক্রম কিন্তু রয়েছে। এবং এখানে আমরা সকালে দেখেছি যে ডিউটি কর্মকর্তা এবং যে পুলিশের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তারাও কিন্তু থানায় রয়েছে এবং তারা কিন্তু তাদের যে যারা সেবা প্রার্থী রয়েছে তারা কিন্তু তাদের কাছে এসে কিন্তু সেবা গ্রহণ করছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গত 4ই আগস্ট কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি শুরু হয়। সেই সময় কিন্তু আসলে এই 4ই আগস্ট 10:30টার দিকে
সাড়ে 11টায় যে কিন্তু সিরাজগঞ্জ শহরে কিন্তু উত্তপ্ত অবস্থায় বিরাজ করে এবং তার পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগ, পুলিশ এবং ছাত্র জনতার মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে এবং তারপরে কিন্তু বিভিন্ন থানায় এবং পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া হয় এবং বিভিন্ন থানার কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সিরাজগঞ্জের যে এনায়েতপুর থানা রয়েছে সেখানেও কিন্তু অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে এবং ছাত্র জনতার মধ্যে কিন্তু পুলিশ বাহিনীর মধ্যে একটা সংঘর্ষ বাধে। সেই সময় কিন্তু 14 জন পুলিশ সদস্য কিন্তু নিহত হয় এবং আরও 2 জন আন্দোলনকারী নিহত হয়। তার পরবর্তীতে যেটা দেখলাম যে গত শনিবার কিন্তু রাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজুল ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সিরাজগঞ্জের থানার কার্যক্রম সম্পর্কে জানছিলাম। বাংলাদেশ পুলিশের কাঠামোগত পরিবর্তনের কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিশ্লেষকরা বলছেন পুলিশকে রাজনৈতিক পরিধির বাইরে নিয়ে আসার সর্বাত্মক চেষ্টা করতে হবে। এছাড়া আলাদা কমিশনের আওতায় পুলিশকে দেয়া হলে জবাবদিহিতা বাড়বে। সাম্প্রতিক অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন জায়গায় 42 জন পুলিশ নিহত হয়েছেন। এরপর থেকেই কর্মবিরতিতে যায় বাহিনীর সদস্যরা। এ সময় ঊর্ধ্বতন কয়েকজনের আদেশে রাজনৈতিকভাবে তাদের ব্যবহার করার অভিযোগ করেন পুলিশ সদস্যরা। একই সঙ্গে সাধারণ মানুষের রোষ ও নিজেদের সংস্কারে 11 দফা দাবি জানায় পুলিশের অধিকাংশ সদস্য। নতুন সরকার গঠিত হওয়ার পর 11 দফা বাস্তবায়নের আশ্বাসে সোমবার নিজ কর্মে যোগ দেন পুলিশ সদস্যরা। সরকার বলছে পুলিশের পোশাক, লোগো সহ মৌলিক বিভিন্ন জায়গায় ধাপে ধাপে পরিবর্তন করা হবে, যা পুলিশ সদস্যদের দাবি করা 11 দফার মধ্যেই রয়েছে। তারা নিজেরাই বলছে যে আমরা এই পোশাক পরে একদিনও বেরোতে চাই না। তারপর আইজি সাহেব আমরা বললাম যে ভাই এটা একটু বললেই তো হবে না, একটু সময় লাগবে। ওরা বলে আমরা এখন আমি কালকে দেখলাম যে এই ট্রাফিক পুলিশ শুধু পুলিশের একটা জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে রাস্তায়। তো তাদের মধ্যে তো একটা উপলব্ধি হয়েছে, তারা তো এখন দেখছে যে হোয়াট দে হ্যাভ নট ডান, তাদেরকে দিয়ে করানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন পুলিশের পোশাক পরিবর্তনের পাশাপাশি তাদের জবাবদিহিতা নিশ্চিতে সরকারকে গুরুত্ব দিতে হবে। বিষয়টা হচ্ছে যে সরাসরি সরকার নিয়ন্ত্রণ না করে একটা আলাদা বডির মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা, কমিশন সেটা করতে পারে। পুলিশকে এভাবে বারবার যে সরকার আসে তারা রাজনৈতিকভাবে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায়। পুলিশকে যাতে আর রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয় সেজন্য রাজনীতিবিদদেরও সতর্ক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে মাগুরা সদর থানা পুলিশ। গত রাতে মাগুরা শহরের ভাইনার মোড়ের আবাসিক হোটেল যমুনা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ও সেনাবাহিনী। পুলিশ জানায় ধর্ষণের শিকার তরুণীর বান্ধবীর জন্মদিন উপলক্ষে সোমবার 2 জন মাগুরা শহরের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। ওয়াশরুম ব্যবহারের জন্য তারা বেলা 12:15টার দিকে যমুনা আবাসিক হোটেলে যান। এ সময় আবাসিক হোটেলটির ম্যানেজার মোহাম্মদ সজল এক তরুণীর উপর নির্যাতন চালায়। তাকে সহযোগিতা করে মোহাম্মদ বাইতুল্লাহ শেখ ও রাতুল। ভুক্তভোগীর অভিযোগের পর মাগুরা সদর থানা পুলিশ মোহাম্মদ বাইতুল্লাহ শেখকে গ্রেপ্তার করেছে। অন্য 2 জন পলাতক, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। দেশের বাইরের খবর জানাবো। রাশিয়ার প্রায় 1000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে ইউক্রেন। কিয়েভের শীর্ষ কমান্ডার আলেকজান্ডার সিরস্কি এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় 2.5 বছর ধরে চলা যুদ্ধে এই প্রথম রাশিয়ার সীমান্তবর্তী কোনো এলাকা দখলে নিতে পারল ইউক্রেন। এদিকে ইউক্রেনের আগ্রাসনের মুখে রুশ সরকার দেশটির পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে। স্থানীয় গভর্নর জানান কুর্স্ক এলাকার প্রায় 28টি গ্রাম বর্তমানে ইউক্রেনীয় বাহিনীর দখলে। এদিকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। খেলার খবর। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার হাত ধরে দেশের ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা আসবে বলে মনে করছেন সংগঠকরা। তাদের পরামর্শ, কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা না শুনে মাঠ পর্যায়ে সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্বদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলে সঠিক পথে এগোবে দেশের ক্রীড়াঙ্গন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশব্যাপী ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পায়নি দেশের শীর্ষ ক্লাবগুলো। ধ্বংসযজ্ঞ চালানো হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও আবাহনী ক্লাবে। বহুত কিছু লুটপাট করে নিয়ে গেছে। এই দেশের জাতীয় খেলোয়াড়ের ট্রফি,
এবং এখানে ফ্রি এসি ও যাবতীয় কাপড় চোপড় যা ছিল আর কি। ক্রীড়াঙ্গনটা ঢেলে সাজিয়ে তারা করবেন এবং ক্রীড়াঙ্গন যত রকমের সমস্যাগুলি আছে, উনি তো আমাদের অভিভাবক, উনি দেখবেন। আর আশা করি যে আমাদের ওনাকে সময়ও দিতে হবে, উনি নতুন আসছেন। অস্থিরতার কারণে স্থবির হয়ে পড়েছে ক্রীড়াঙ্গন। নিরাপত্তার অভাবে মাঠের খেলাধুলাও প্রায় বন্ধ। ক্রীড়া সংগঠকদের পরামর্শ, দেশের অন্যান্য খাতের মতো ক্রীড়াক্ষেত্রেও সংস্কার প্রয়োজন। আমাদের ব্যক্তির উপরে না যে আমাদের টোটাল কাঠামোর উপরে যাওয়া উচিত, যে আমাদের স্পোর্টস একটা ডেভেলপ করতে হলে কখনো ব্যক্তি দিয়ে কিন্তু হয় না। স্পোর্টস রিলেটেড যত ধরনের স্টেক হোল্ডার্স আছে, আপনার সাংবাদিক থেকে শুরু করে স্পোর্টসের সাথে জড়িত আছে অর্গানাইজার এবং স্পোর্টসম্যান, সাবেক স্পোর্টস পার্সোনালিটি, ওনাদের সাথে আপনারা অ্যাকোমোডেট করেন ওনাদেরকে এবং অ্যাকোমোডেট করে তাদের কাছে পরামর্শ নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আশায় বুক বেঁধেছেন ক্রীড়াঙ্গনের মানুষেরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। ম্যানচেস্টার সিটি ছেড়ে 6 বছরের চুক্তিতে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ। এক বিবৃতি দিয়ে স্প্যানিশ ক্লাবটি নিশ্চিত করেছে 24 বছর বয়সী আলভারেজকে দলে নেওয়ার কথা। টাকার অঙ্কটা অবশ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী প্রাথমিকভাবে অ্যাটলেটিকোর খরচ হবে €7.5 কোটি। বিভিন্ন বোনাস সহ অঙ্কটা হতে পারে €9.5 কোটি। তেমনটি হলে ম্যান সিটির কোনো খেলোয়াড় বিক্রির দামের রেকর্ড এটি। আলভারেজ পেছনে ফেললেন 2022 সালে চেলসির কাছে €5 কোটি ইংলিশ উইঙ্গার রাহিম স্টার্লিংকে বিক্রির রেকর্ড। দর্শক, এবার এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে প্রায় 25,000 কোটি টাকার ঋণের বোঝা ওয়াসার ঘাড়ে। 15 বছর এমডি পদে থাকা তাসকিম এ খানকে দুষছেন কর্মকর্তা কর্মচারীরা, গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন। এছাড়াও অন্যায়, চাপ ও ভয় ভীতির আশঙ্কা করবেন না, নির্ভয়ে বিচার কাজ করুন প্রধান বিচারপতি। আপনারা জানেন যে গতকাল 4 বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছে, তারপরে উনি এই বক্তব্য দিয়েছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত সহ কয়েকটি দলের মতবিনিময়ে, এই শিরোনামেও আরেকটি প্রতিবেদন রয়েছে দৈনিক ইত্তেফাকের। নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সরকারকে সময় দেবে দলগুলো। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা। দৈনিক প্রথম আলোতে শিরোনাম করা হয়েছে বিদেশে সাবেক ভূমি মন্ত্রীর বিপুল সম্পদ। এটি আসলে একটি বিশেষ প্রতিবেদন। যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার স্ত্রী, পুত্র, কন্যা এবং তাদের নামে থাকা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। পাশাপাশি শিরোনাম করা হয়েছে সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক হয়েছে সেখান থেকেই শিরোনাম করা হয়েছে। সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ, 628 থানার কার্যক্রম শুরু। এই শিরোনামেও একটি প্রতিবেদন রয়েছে। দর্শক, এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। দৈনিক সমকালে শিরোনাম করা হয়েছে জাতীয় শোক দিবস ও ছুটি বাতিলের পরামর্শ। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের বৈঠক, সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে, এই বিষয়ে শিরোনাম করা হয়েছে। এছাড়াও আরেকটি শিরোনাম রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে গতকাল এই দাবি জানানো হয়। আপনারা জানেন, সেই খবরটি এখানে প্রধান প্রতিবেদন করা হয়েছে। এছাড়াও দল পুনর্গঠন করুন, প্রতি বিপ্লবের চেষ্টা সফল হবে না, আওয়ামী লীগের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যকে নিয়েও একটি প্রতিবেদন করা হয়েছে। দর্শক, এবার আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। দৈনিক যুগান্তরের শিরোনাম করা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সহ বিভিন্ন দলের বৈঠক, সময় পাবে অন্তর্বর্তী সরকার। 15 আগস্ট শোক দিবস বাতিলের পক্ষে সব দলের মত। আরও একটি প্রতিবেদন রয়েছে কঠিন সংকটে বস্ত্র খাত, সহায়তা নিয়ে 9-6। এটি আসলে তাদের একটি বিশেষ প্রতিবেদন। এছাড়াও রাজু ভাস্কর্যের সামনে যে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদের যে আন্দোলন, সেই খবরটিও রয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক বণিক বার্তা। দৈনিক বণিক বার্তায় শিরোনাম করা হয়েছে পলাতক স্বৈর শাসকরা কেউই রাজনীতিতে ফিরতে পারেননি। এটি আসলে একটি বিশেষ প্রতিবেদন।
এই পর্যন্ত সারা বিশ্বের যে ঘটনা পরিক্রমা রয়েছে স্বৈরশাসকদের সেই খবরগুলোকে নিয়ে এটি একটি বিশেষ প্রতিবেদন। মূল্যস্ফীতির খবর রয়েছে বণিক বার্তায়। ১.৫ দশকের সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি রেখে সরকারের বিদায়। মূল্যস্ফীতির তুলনামূলক চিত্র তারা তুলে ধরেছেন যে জুন, জুলাই এবং জুলাই ২০২৩ এই পার্থক্য দিয়ে আসলে এখানে একটি গ্রাফিক্যাল উপস্থাপনাও রয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে আজকে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এরই সাথে শেষ করছি এখনকার মতো। আমাদের নিয়মিত সংবাদের পাশাপাশি বিশেষ সংবাদ রয়েছে দুপুর ২টা এবং বিকেল ৪টায় দেখার আমন্ত্রণ রইল।